দু কামরার ছোট্ট ফ্ল্যাটটায় বিলাস বলতে বসার ঘরে একটা বড় টিভিতে তখন টম অ্যান্ড জেরি চলছে। মৌ খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। সুতপা অনেক কিছু এনেছিল মৌয়ের জন্য। প্যাকেট থেকে একটার পর একটা বের করে মৌকে ডেকে দেখাচ্ছে। মৌ একবার ঘাড় ঘুরিয়ে দেখেই আবার টিভিতে মনোনিবেশ করছে। অর্পিতা ছোট ছেলেকে কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে বারবার মৌকে বোঝানোর চেষ্টা করছে। মৌ, দেখ একবার জিনিসগুলো কি সুন্দর সব এনেছে মাম্মাম। সুতপা একটা প্যাকেট খুলে সামনে ধরে। দেখ তো মৌ, তোর জন্য কি এনেছি। মৌ একবার তাকিয়ে আবার টিভির দিকে মুখ ফিরালো। আমার তো অনেক খেলনা আছে। সুতপার মুখটা একটু মলিন হয়ে গেল। তা বলে দেখবিও না? দেখলাম তো, ভালোই। অর্পিতা হেসে বলল, এইভাবে কথা বলে না সোনা, মাম্মাম এত কষ্ট করে এনেছে। মৌ এবার ঠুট ফুলিয়ে বলল, মা তুমি তো নিজেই বলো যেটা দরকার নেই সেটা নিতে নেই, আমার এসব দরকার নেই। এই কথায় সুতপার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অর্পিতা মৌয়ের কাছে এসে বসে, আচ্ছা টিভিটা তো অফ কর। না মা, এরপর আর তুমি দেখতে দেবে না টিভি। তুমি তো বলো 5টা থেকে 6টা, সারাদিনে এই একবারই টিভি দেখার টাইম। এরপর আর 1 মিনিটও তুমি অ্যালাউ করো না। একটু পরেই পড়তে বসতে বলবে। টিভি থেকে চোখ না সরিয়েই বলে মৌ, আচ্ছা সে তো রোজকারের নিয়ম। আজ মাম্মাম এসেছে, আজ ওর সাথে একটু গল্প কর, কাল আবার দেখিস। অনিচ্ছা সত্ত্বেও মৌ টিভিটা অফ করে সুতোপার দিকে তাকায়। তোমাকে তো বলেছি আমার চাই না এসব জিনিস। আমার অনেক জামা, ঘড়ি, খেলনা আছে, বাবি এনে দিয়েছে। মৌয়ের এরকম উত্তরে সুতপার খুব কষ্ট হয়। সারা দুপুর নিউ মার্কেটে খুঁজে খুঁজে মেয়ের জন্য এত কিছু কিনেছে। সুতপা জানে আবিরের ওই চাকরিতে ফ্যাশনের জামা কাপড়, ঘড়ি, খেলনা এসব কিনে দেওয়ার ক্ষমতা নেই। থাকতো যদি, তাহলে ওর নিজের ঘর অন্যের হয়ে যেত না। তাই সুতপা চেষ্টা করে মেয়ের জন্য হাল ফ্যাশনের সব এনে দিতে, কিন্তু মেয়েটা ভালো করে দেখছে না পর্যন্ত। এসবই অর্পিতার চাল, এসব ওই শিখিয়েছে। নিজেকে কি মনে করে কে জানে, সব কিছু পরিবর্তন করে ফেলেছে এই 2 বছরে। এমনকি এই বাড়িটাও, শোবার ঘরে যে খাটটা ছিল সেটার বদলে নতুন খাট, আর এই টিভি। নতুন বলতে তো এই দুটো জিনিসই কেনার ক্ষমতা হয়েছে আবিরের, বাকি সব তো একই আছে। চোখ ঘুরিয়ে সুতপা ঘর দেখতে থাকে আর মনে মনে ভাবে, কিন্তু তবু সব কিছুই যেন অন্য রকম লাগে। ঘরের রং সেই একই আছে, কিন্তু আসবাবের ওপরে ঢাকনা, কুশন কভার, ফুলদানিতে ফুল, বিছানার চাদর, পর্দার কাপড়, সব কিছুতে এখন অর্পিতার পছন্দের ছোঁয়া। মৌয়ের চেহারাও পাল্টে গেছে, এখন যেন বেশি বেশি করে আবিরের মতো লাগে। আগে সবাই বলতো মেয়ে একদম মায়ের মতো দেখতে হয়েছে, এখন দেখলে কেউ বলবে। সুতপা হাত বাড়িয়ে বলল, আয় তোর চুলটা বেঁধে দি। মৌ মাথা নাড়ল, না, রাতে মা বেঁধে নেবে। আমি কি পারবো না? মৌ অবাক হয়ে তাকায়। পারবে তো, কিন্তু মা রোজ বেঁধে দেয়, ওর হাতেই ভালো লাগে। সুতপা জোর করে হাসলো। মা 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 এমন করে বলছে যেন অর্পিতা ওর নিজের মা, যেন ওই ওকে পেটে ধরেছে। মৌয়ের এরকম উত্তর সুতপার একদম ভালো লাগে না, তবু চেষ্টা করে যদি একটু মৌয়ের সাথে সময় কাটানো যায়। অর্পিতা ছেলেকে ঘুম পাড়িয়ে ফেলেছে, শোবার ঘরে শুইয়ে দিয়ে আসে ছেলেকে। দরজায় কেউ কড়া নাড়ছে। আবির এলো বোধহয়। আবির দরজা খুলেই চিৎকার করে বলল, এই শুনছো, আজ কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ আছে। মৌ দৌড়ে গেল। কি এনেছো বাবি? তোর জন্য দই ফুচকা, আর তোর মায়ের জন্য ঝাল চুরমুর। ইয়েস! মৌ লাফিয়ে উঠল। মা, আমি বলেছিলাম না আজ ফুচকা খেতে ইচ্ছা করছে। অর্পিতা হেসে বলল, তোমার বাবার কাছে খবর পৌঁছে যায় কি করে কে জানে।
আবির ঘরে ঢুকেই থমকে যায়। সোফায় শ্রুতপাকে বসা দেখে অর্পিতার দিকে ইশারায় তাকিয়ে জিজ্ঞেস করে, কতক্ষণ? অর্পিতা কিছু উত্তর না দিয়ে আবিরের ব্যাগটা ঘাট থেকে নামিয়ে সোজা শোবার ঘরের দিকে হাঁটা লাগায়। অর্পিতা খুব ভালো করে জানে আবির সুতপার এরকম না বলে হঠাৎ আসাটা একদম পছন্দ করে না। তার ওপর বাবা আর মেয়ে মিলে এমন সব কাণ্ড ঘটায় যে অর্পিতারই খারাপ লাগে দেখে। 3 বছর আগে বাস স্ট্যান্ডে পরিচয় অর্পিতার আবিরের সঙ্গে। 5 বছরের মেয়েকে নিয়ে একটা বাবার লড়াই দেখেছে অর্পিতা তখন। অর্পিতা সে সময় বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে রোজ বাবাকে নিয়ে ছুটত হাসপাতালে। একটা পার্লারে কাজ করত অর্পিতা। ছুটি পাওয়া ছিল স্বপ্নের মতো। তাও দয়াস্ত খেটে বাবাকে বাঁচানোর লড়াই দাঁতে দাঁত চেপে চালাচ্ছিল। আসলে মা তো নেই, একমাত্র বাবাই ওর বেঁচে থাকার কারণ। তাকে যে বাঁচিয়ে রাখতেই হবে। রোজ সকালে 5 বছরের মেয়েকে সাথে নিয়ে আবির ছুটত অফিস। যাওয়ার পথে মেয়েকে স্কুলে ঢুকিয়ে আবার অফিসের দিকের বাস ধরত। মেয়ের স্কুল ছুটি হতো 4টের সময়। পাড়ার আরেক বন্ধুর মায়ের সাথে বাড়ি আসতো মৌ। সেখানেই থাকতো সন্ধে পর্যন্ত, যতক্ষণ না বাবা অফিস থেকে বাড়ি আসে। মা নেই যে বাচ্চার, তাকে যতটা সম্ভব আগলে রাখতো পাড়ার সেই কাকিমা। আবিরের যেদিন দেরি হয়ে যেত অফিসে, খুব লজ্জা করতো সেদিন। এভাবে কতদিন যে অন্যের ভরসায় নিজের মেয়েকে রেখে নিশ্চিন্তে থাকবে। বাস স্ট্যান্ডের আলাপ থেকেই অর্পিতারও ধীরে ধীরে বাবা আর মেয়ের ওপর মায়া বাড়তে থাকে। মাঝে মাঝে এটা ওটা টিফিন বানিয়ে হাতে ধরিয়ে দিত মৌয়ের। মৌও অর্পিতার সাথে খুব স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছিল। সে আবদারও করতো অর্পিতার কাছে, তুমি প্যানকেক বানাতে জানো? জানি। একদিন প্যানকেক বানিয়ে দেবে? আমার বন্ধুরা রোজ কি ভালো ভালো টিফিন নিয়ে আসে। কালকেই বানিয়ে দেব। তোমার যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে। আমিও তো তোমার জন্য বানানো টিফিনই খাই পার্লারে। আমারও ভালো মন্দ খাওয়া হয়ে যায় তোমার জন্য। বাবাও আজকাল খুব আনন্দে খাচ্ছে স্যান্ডউইচ, চাউমিন। আগে খেত না। আহ মৌ, কি হচ্ছেটা কি? আন্টিকে রোজ রোজ এভাবে বিরক্ত করো না। আবিরের খুব লজ্জা করে এভাবে সবার সাহায্য নিতে, কিন্তু মেয়ে তো বোঝে না। সুতপা কোনোদিনই আবিরের সঙ্গে সত্যিকারের সুখ খুঁজে পায়নি। প্রেমের সময় যে মানুষটাকে ভালো লাগতো, বিয়ের পর তার প্রায় সব কিছুই যেন চোখে খারাপ লাগতে শুরু করলো। ছোট্ট ফ্ল্যাট, সীমিত আয়, সাধারণ জীবন, কিছুই আর মন ভরাতে পারছিল না। মৌ জন্মানোর পর কিছুদিন সংসারটা শান্ত ছিল, কিন্তু ধীরে ধীরে পুরনো অশান্তি ফিরে এলো। এরই মধ্যে সুতপার জীবনে আবার ফিরে আসে তার এক পুরনো প্রেমিক, এবার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। আর্থিক সচ্ছলতা আর বিলাসী জীবনের হাতছানি সুতপাকে ক্রমশ সংসার থেকে দূরে সরিয়ে দিল। আবির অনেক চেষ্টা করেছিল সম্পর্কটা বাঁচিয়ে রাখতে। মেয়ের মুখের দিকে তাকিয়ে অপমান, অবহেলা সবই নীরবে সহ্য করেছিল। কিন্তু একদিন সুতপা স্পষ্ট জানিয়ে দিল সে আর এই সম্পর্ক রাখতে চায় না। ডিভোর্স নিয়ে নতুন জীবন শুরু করতে চায় সে। এমনকি মৌকেও নিজের কাছে রাখতে চাইল না। আবির সেদিন বুঝেছিল কিছু মানুষ সুখের খোঁজে এত দূর চলে যায় যে পিছনে ফেলে আসা মানুষগুলোর দিকে আর ফিরে তাকায় না। তারপর মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় আর আবির একাই হয়ে ওঠে মৌয়ের মা ও বাবা। অর্পিতার সাথে আলাপের পর বাবা মেয়ে দুজনেই যেন বোঝে অর্পিতা ওদের জীবনে একটা বড় গাছের মতো, যে ডালপালা ছড়িয়ে ওদের ছায়া দেবে, ঝড় বাদলের দিনে আগলে রাখবে। আবির একদিন হঠাৎ বলেছিল, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অর্পিতা অবাক, আমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনি আমার মেয়েকে খুব বেশি আদর করে ফেলছেন। এটা আবার অভিযোগ হলো? হলো, কারণ এখন ওর প্রতিদিন আপনার টিফিন চাই। আপনি যদি একদিন হঠাৎ চলে যান তখন ওকে কে সামলাবে? অর্পিতা একটু চুপ করে রইল।
আবির ধীরে বলল, সত্যি কথা বলতে কি, শুধু ও নয়, আমিও বোধহয় অভ্যস্ত হয়ে যাচ্ছি। অর্পিতা মাথা নিচু করে ফেলল। তাহলে তাহলে ভাবছিলাম যদি আমাদের ছেড়ে না যান কোনো দিন। অর্পিতা মৃদু হেসে বলল, সেই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। তাহলে কার সঙ্গে কথা বলতে হবে? আমার বাবার সঙ্গে। সেদিনই অফিস থেকে ফিরে মেয়েকে নিয়ে অর্পিতার বাড়ি যায় আবির। নিজের জীবনের সব কথা বলে মেয়ের হাত চেয়ে নেয় আবির অর্পিতার বাবার কাছে। তারপর থেকে ওরা তিনজন সুখী পরিবার। এখন আরেকজনও এসেছে, মৌয়ের ভাই। অনেক সুখের আশায় একদিন আবির আর মৌকে ছেড়ে চলে গিয়েছিল সুতপা। ভেবেছিল ছোট্ট সংসারের বাইরে হয়তো আরো বড়, আরো সুন্দর একটা জীবন তার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন যখন মেয়ের সঙ্গে দেখা করতে আসে, মৌয়ের উদাসীনতা আর আবির অর্পিতার সহজ সুখী সম্পর্ক দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। যে ঘরটা একদিন তার কাছে অসম্পূর্ণ মনে হয়েছিল, সেই ঘরেই আজ অন্য কেউ সুখ খুঁজে পেয়েছে। আর সেটাই সুতপার সবচেয়ে বেশি কষ্টের কারণ। অর্পিতার স্বাভাবিক ব্যবহার, তার আত্মবিশ্বাস, তার নির্ভার হাসি, সবকিছুই যেন সুতপার মনে অদৃশ্য এক জ্বালা বাড়িয়ে দেয়। এই ছোট্ট ঘরটায় অর্পিতা কি সুখ পায়? কেন আবির আর মৌ সুতপার অভাব বোধ করে না? প্রশ্নগুলো ঘুরপাক খায় মনে, কিন্তু কোনো উত্তর সে পায় না, শুধু ভেতরে ভেতরে পুড়তে থাকে। অর্পিতা জিজ্ঞেস করলো, সুতপাদি, ফুচকা দেব নাকি চুরমুর? সুতপা উত্তর দেওয়ার আগেই আবির বলে উঠল, ওকে এসব দিতে যেও না। সবাই তাকালো। আবির হালকা হেসে বলল, ও এখন অনেক বড়লোক মানুষ, রাস্তার ধারের খাবার খেয়ে যদি শরীর খারাপ হয়। এই ছোট্ট স্যাঁতস্যাঁতে আগোছালো বাড়িটাও তো ওর পছন্দের ছিল না কোনো দিন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সুতপা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি চলি। মৌ এবার মুখ তুলে বলল, আবার আসবে তো? সুতপা মেয়ের দিকে তাকিয়ে একটু হাসলো। যদি তুই ডাকিস, আসবো। তারপর দরজার কাছে গিয়ে থামলো, একবার ঘুরে তাকালো। ছোট্ট ঘরটা, ফুচকার গন্ধ, মেয়ের হাসি, আবির আর অর্পিতার খুনসুটি, একটা সাধারণ সংসার। যে সংসারটাকে একদিন খুব ছোট মনে হয়েছিল, আজ সেই ছোট্ট সংসারটাই যেন বড় হয়ে গেছে। আর সুতপা, সে দাঁড়িয়ে আছে বাইরে, একেবারে বাইরে। এবারের গন্তব্য সেই সুখ নামক বাড়িটা, যেখানে ওর জন্য আর কেউ অপেক্ষায় থাকে না।